আচ্ছা, বেসিক্যালি আজকে আমরা ক্লে নিয়ে মানে পড়াশোনা করব। ক্লে মানে কি? ক্লে বলতে বোঝায় কাদামাটি, ঠিক আছে? সো লেকচার 4-এ আমাদের যে টার্ম গুলো নিয়ে আলোচনা করব, কাদামাটির স্ট্রাকচারটা কেমন, কাদামাটির ভিতরে অ্যাটমিক স্ট্রাকচার কেমন, এদের মধ্যে বন্ডিং গুলো কিভাবে হয়, মানে কয়টা লেয়ার থাকে, তারপর কাদার সাথে স্যান্ডের কি সম্পর্ক, এদের পার্থক্য কি। তো বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে থাকবে। মিনারেলজি বলতে ডেফিনিশন বোঝায়, মিনারেলস বলতে ক্লেতে কি কি মিনারেলস আছে, ক্লে শেপ গুলা কেমন, সারফেস এরিয়া কেমন ক্লের, আমরা একদম ফিগার একে দেখবো। তারপর হচ্ছে ক্লে ওয়াটার সিস্টেম, ক্লের সাথে পানির সম্পর্কটা কি, কিভাবে পানির কণাগুলাকে ক্লে অ্যাট্রাক্ট করে। তারপর হচ্ছে সয়েল স্ট্রাকচার কি। তারপর হচ্ছে ক্লে ভার্সেস স্যান্ড, অর্থাৎ ক্লে এবং স্যান্ডের পার্থক্য কি। মানে এই টপিক গুলো নিয়ে হচ্ছে মোটামুটি আমরা ক্লিয়ারলি একটা আইডিয়া পাবো আজকের লেকচারের পর। সো প্রথমে চলে যাচ্ছে ক্লে মিনারোলজি, অর্থাৎ ক্লের যে মানে ডেফিনিশনটা আছে, অর্থাৎ ক্লে কোন জিনিসগুলো নিয়ে আলোচনা, কোন জিনিসগুলো আলোচনা করে ক্লে নিয়ে মানে ভালো করে জানতে পারবো, সেটা হচ্ছে মিনারোলজি। সায়েন্স ডিলিং উইথ দ্য স্ট্রাকচার অফ ক্লে মিনারেলস, মানে যে বিজ্ঞানে ক্লে মিনারেলস নিয়ে আলোচনা করা হয় কোন কোন বেসিসে, মাইক্রোস্কোপিক বেসিসে, মলিকিউলার বেসিসে এবং অ্যাটমিক স্কেল বেসিসে। এই তিনটা বেসিসে যদি ক্লে মিনারেলস নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে কি ক্লে মিনারেলস প্রেজেন্ট। তাহলে কোন একটা ফাইন গ্রেইন সয়েলের বিহেভিয়ার ডিপেন্ড করতেছে তার মধ্যে কি পরিমাণ ক্লে মিনারেলস আছে সেটার উপর। অর্থাৎ ফাইন গ্রেন বলতে আমরা কি বুঝি, যেটা একদম শুষ্ক বালিয়া, ঠিক আছে? আমরা যেটা ওই কি বলি ফাইন গ্রেন, যেটা সিভ অ্যানালাইসিস করার পর যেটা প্যানের মধ্যে বিহেভিয়ার ডিপেন্ড করতেছে কিসের উপর, তাহলে ক্লে মিনারেল প্রেজেন্টের উপর, কি পরিমাণ ক্লে আছে ওটার উপর। তাহলে আমাকে ক্লে সম্পর্কে ভালো একটা ধারণা নিতে হবে যে ক্লেটা মানে কত প্রকার, এই জিনিসগুলা। এখন মিনারোলজি তো গেল, তিন ধরনের টাইপস আছে ক্লে টাইপ, এই নামগুলো একটু মনে মনে পড়তে হবে। কেওলিনাইট ক্লে, মরিলিনাইট ক্লে, একটা হচ্ছে ইলিটাইট ক্লে। তো তিন ধরনের ক্লে আছে। এইগুলো কেন লাগবে সেগুলো হচ্ছে কি একটু পরে আমরা দেখব। আবার একটু মনে মনে করি, কেওলিনাইট ক্লে, মরিলিনাইট ক্লে, আর হচ্ছে ইলিট ক্লে, ঠিক আছে? ILLIT, ইলিট ক্লে। তো তিন ধরনের ক্লে আছে, ঠিক আছে? এগুলোর অ্যাটমিক স্ট্রাকচার গুলো ভিন্ন ভিন্ন, এগুলো কম্পোজিশন গুলো ভিন্ন ভিন্ন। সেই তিন ধরনের ক্লে সম্পর্কে হচ্ছে আমরা আজকে মানে বিশদভাবে জানবো। সেই পেজের মধ্যে কি ছিল তাহলে? ক্লে মিনারোলজি, কি কি টপিক নিয়ে কি কি বিষয়গুলো থেকে ক্লে আলোচনা করা হয়, আর ফাইন গ্রেইন সয়েল কিসের উপর ডিপেন্ডেন্ট, আর হচ্ছে তিন ধরনের ক্লে টাইপ। এখন এই তিনটা জিনিস কি সবাই বুঝতে পারবে? ওই যে তিন ধরনের ক্লে ছিল, ওই তিন ধরনের ক্লেকে আমি যদি ডেফিনিশন দিতে চাই, তাহলে আমাকে আগে এদের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। ক্লেতে বেসিক্যালি দুই ধরনের স্ট্রাকচার আছে, একটা হচ্ছে সিলিকা টেট্রাহেড্রাল শীট, আর একটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্টাহেড্রন শীট। তাহলে এই দুই ধরনের শীট সম্পর্কে আগে আমাকে জানতে হবে, তারপর আমি কি ওদের ডেফিনিশন গুলো দিতে পারবো, ক্লের যে ডিফারেন্ট টাইপস ছিল। সো প্রথম যেটা টাইপ সেটা হচ্ছে কি সিলিকা টেট্রাহেড্রাল শীট, ঠিক আছে? এটা আগে আমরা দেখি যে একটা সিলিকা মাঝখানে দেখা যাচ্ছে আর চারদিকে চারটা অক্সিজেনের অ্যাটম দেখা যাচ্ছে। সো এই ধরনের স্ট্রাকচার, এই ধরনের এই গঠনকে বলা হচ্ছে কি সিলিকা টেট্রাহেড্রাল শীট। এবার আসি ডেফিনিশনে। সিলিকা অকুপাইজ দ্য সেন্টার পজিশন, তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিলিকা সেন্টার পজিশনে আছে, and the oxygen ions are strongly bonded to the core atom. তাহলে অক্সিজেন অ্যাটম গুলো কোথায় আছে? কোর অ্যাটম মানে সিলিকার চারপাশে মানে তার একটা বন্ড তৈরি করে আছে, ঠিক আছে? তাহলে কি সিলিকা হচ্ছে মাঝখানে, অক্সিজেন গুলো হচ্ছে এই কোর অ্যাটমের চারপাশে আবদ্ধ হয়ে আছে, ঠিক আছে? একটা বন্ড তৈরি করে আছে। সো এটা হচ্ছে কি সিলিকা টেট্রাহেড্রাল শীট। তো টেট্রাহেড পরেই দেখবেন যে টেট্রাহেড্রাল, এটা কার সাথে সম্পর্কিত? সিলিকার সাথে। তাহলে আমি যদি টেট্রাহেড্রাল শীট যদি ফিগার ড্র করি, তার মানে সেটা কার? সিলিকার হবে। আর সিলিকাতে কি থাকে? সিলিকার চারপাশে থাকে অক্সিজেন। তাহলে আমরা একটা জিনিস এই ফিগারের মাধ্যমে শিখলাম। এটাকে আরেকটু এক্সপ্লেন করতে গেলে আসে কি সিম্বলাইজ উইথ এ ট্রাইফিজয়েড। এটা দেখতে অনেকটা ট্রাফিজয়েডের মতো, ঠিক আছে? চারটা বাহু, কোনোটা বাহু সমান নয়, এজন্য এটাকে বলা হয় ট্রাফিজয়েড। Symbolize with a trapezoid of which the shorter phase hold electrically unsatisfied oxygen. shorter phase বলতে কি বোঝাচ্ছে? এখানে দুইটা ফেজ আছে, এইটা হচ্ছে লঙ্গার, এটা হচ্ছে শর্টার। তাহলে শর্টার ফেজ হোল্ডস ইলেকট্রিক্যালি আনস্যাটিসফাইড অক্সিজেন। তাই এই জিনিসটা কি শর্ট ফেজে অক্সিজেন গুলো স্যাটিসফাই করতেছে না, মানে তাদের বন্ড ততভাবে স্ট্রং না। কিন্তু লঙ্গার ফেজ যেটা, এই যে লঙ্গার ফেজ আছে, এই লঙ্গার ফেজে তাহলে তারা কিভাবে হোল্ড করতেছে? হোল্ডস ইলেকট্রিক্যালি স্যাটিসফাইড অক্সিজেন অ্যাটম। তাহলে এরা স্যাটিসফাই করতেছে অক্সিজেন অ্যাটমকে, ঠিক আছে? কারণ এখানে বন্ডটা পুরোপুরিভাবে মানে তৈরি হয়েছে, কিন্তু এখানে শর্ট ফেজে এতটা শক্তভাবে বন্ডটা তৈরি হয় না, এর জন্য এটাকে বলা হচ্ছে আনস্যাটিসফাইড অক্সিজেন। আর লম্বা অংশে বলা হচ্ছে কি স্যাটিসফাইড অক্সিজেন। তো আমি যদি এটার স্ট্রাকচারকে গঠন মানে বাংলায় বলতে চাই, আমি এভাবে বলবো যে এটার গঠন ট্রাফিজয়েডের মতো, শর্ট ফেজে অক্সিজেন স্যাটিসফাই হয় না। আপনার জি জি আচ্ছা, সিলিকা টেট্রাহেড্রাল শীট এটা একটা গঠন,
আরেকটা গঠন কিসের? অ্যালুমিনিয়াম অক্টাহেড্রন শীট। অ্যালুমিনিয়াম অক্টাহেড্রন শীট, এখানেও গঠনটা সেম আগের মতোই, একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি একটু করি। আচ্ছা, আগে ফিগারটা একটু দেখে এক্সপ্লেন করার ট্রাই করি। মাঝখানে দেখা যাচ্ছে একটা অ্যালুমিনিয়ামের আয়ন আছে, এর চারপাশে সবগুলো হাইড্রক্সিলের আয়ন, একটা দুইটা তিনটা এরকম করে প্রত্যেকটা কোনায় কোনায় হাইড্রক্সিলের আয়ন। তো মাঝখানে আছে কি অ্যালুমিনিয়ামের। আর এটা দেখতে অনেকটাই, আমি যদি আইসোমেট্রিক, অর্থাৎ আমি যদি 3D ফিগার কল্পনা করি, আমি যদি দূর থেকে দেখি অনেকটা রেক্ট্যাঙ্গেলের মতো এটা, ঠিক আছে? এটা অনেকটা, এটার গঠন রেক্ট্যাঙ্গেলের মতো। তাহলে আমরা এটা সম্পর্কে আগে বেসিক ধারণা নিয়ে নিলাম, এখন আসি ডেফিনেশনে। অ্যালুমিনিয়াম অক্টাহেড্রন শীট। তাহলে অক্টাহেড্রন বলতে কার বুঝাবো? অ্যালুমিনিয়ামের। আর টেট্রাহেড্রন বলতে বুঝাবো সিলিকা। এবার আসি অ্যালুমিনিয়াম আয়ন পজিশনড এট দ্য সেন্টার। অ্যালুমিনিয়াম আয়ন তাহলে কোথায় আছে? সেন্টারে আছে। এন্ড হাইড্রোক্সিল আয়ন বন্ডেড টু দ্য কোর অ্যাটম। তো কোর অ্যাটম হচ্ছে অ্যালুমিনিয়াম, তার চারপাশে হাইড্রোক্সিল আয়ন বন্ড তৈরি করছে। তো এই কথাই বলা হলো। তাহলে আমরা প্রথম প্যারা কি শিখলাম? অ্যালুমিনিয়াম আয়ন সেন্টারে আর হাইড্রোক্সিল আয়ন এই কোর অ্যাটমের চারপাশে বন্ড তৈরি করছে, ঠিক আছে? অর্থাৎ অ্যালুমিনিয়ামের সাথে একটা ভালো বন্ড তৈরি করে একটা অ্যাটম তৈরি করছে। সিম্বলাইজ উইথ এ রেক্ট্যাঙ্গল। দ্বিতীয় প্যারা যেটা বলা হলো যে এটা দেখতে অনেকটা রেক্ট্যাঙ্গেলের মতো। উইথ টপ এন্ড বটম ফেস হ্যাভিং দ্য সেম ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সপোজড হাইড্রোক্সিল আয়ন। টপে বলেন বটমে বলেন, ঠিক আছে, সব জায়গায় হাইড্রোক্সিল আয়ন সমানভাবে তাদের বৈশিষ্ট্য ধরে রাখছে। এখানে যেভাবে ক্রিয়া করবে এই পয়েন্টও সেভাবে ক্রিয়া করবে, প্রত্যেকটা জায়গায় তাদের বন্ড পাওয়ার সেম। তাহলে কি বললো? টপ এন্ড বটম ফেস হ্যাভিং দ্য সেম ক্যারেক্টারিস্টিক্স। টপে এবং বটমে তাদের ক্যারেক্টার একই, ঠিক আছে? অফ এক্সপোজ হাইড্রোক্সিল আয়ন, এখানে তো হাইড্রোক্সিল ছাড়া কিছুই নাই। তাহলে এই জায়গায় যেভাবে ক্রিয়া করবে বন্ড, এই জায়গাও সেম ভাবে ক্রিয়া করবে। অর্থাৎ এটা যদি অন্য কোনো মৌলের সাথে অন্য কোনো কিছুর সাথে বিক্রিয়া করে, এই কর্নার আর এই কর্নার, এগুলার ক্রিয়া সেমই হবে। এখানে বেশি টান হবে না, এখানেও কম টান হবে না, দুই জায়গায় বন্ডের টানগুলো একই হবে। সো বলা হচ্ছে যে ওএইচ এর ক্যারেক্টারিস্টিক্স গুলো একই টপ এবং বটমে। তো এই পয়েন্ট পর্যন্ত ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, কাওলিন ক্লে, ঠিক আছে, সরি কাওলিনাইট ক্লে, এটা হচ্ছে একদম প্রথম ক্যাটাগরির ক্লে। এখানে এই ফিগারগুলোর একটু তাৎপর্য আছে। তাৎপর্য কিরকম? টেট্রাহেড্রাল যে শীটটা, সেটার গঠন কি ছিল? ট্রাইফিজয়েডের মতো ছিল না প্রথম, যেটা সিলিকার সাথে, ঠিক আছে? এই জন্য এটার ফিগারটা দেখতে অনেকটা কিসের মতো? ট্রাইফিজয়েডের মতো, ঠিক আছে? ও চারটা বাহু আছে, কোনটা বাহু সমান নয়। তো এই ফিগারটাই কি, আমি যদি এই নামটাও নাও লিখি, তাহলে এই ফিগারের মাধ্যমে আমি বুঝতে পারবো যে এখানে কোন শীট আছে? টেট্রাহেড্রাল শীট আছে। সেম ভাবে অক্টাহেড্রাল, এই শীটটার গঠন কেমন ছিল? রেক্ট্যাঙ্গুলার না? তো এটা দেখতে রেক্ট্যাঙ্গেল না এখন? তো আমি যদি এই লাইনটা যদি নাও লিখি, এই ফিগারটা এঁকে দেওয়ার মাধ্যমে আমি বুঝতে পারবো যে এখানে কি আছে? অক্টাহেড্রাল শীট আছে। সো সেম এখানে তাহলে দেখা যাচ্ছে যে টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল, অর্থাৎ সিলিকার একটা অ্যাটম আছে, অ্যালুমিনিয়ামের একটা অ্যাটম আছে, এভাবে করে কি বন্ড তৈরি করছে ওরা। তাহলে এই ফিগারটা যদি বুঝি, এখানে এই ডেফিনিশন গুলো ইজিলি মাথায় ঢুকে যাবে। সো ক্লের যে প্রথম ক্যাটাগরি ছিল সেটার নাম ছিল কি? কাওলিনাইট ক্লে, ঠিক আছে? Formed by the atomic bond of the unsatisfied phase of silica sheet and either phase of aluminum sheet. তো বলা হচ্ছে কি, আমার এখানে সিলিকার মধ্যে আনস্যাটিসফাইড ফেজ কোনটা ছিল? এই পোরশনটা ছিল, ঠিক আছে? সো সিলিকার শীটের একটা একটা শীট এবং অ্যালুমিনিয়ামের একটা শীট নিয়ে আমার কি কাওলিনাইট ক্লে গঠিত। অর্থাৎ এই দুটো যদি আমি চিন্তা করি, একটা সিলিকার শীট আসছে আনস্যাটিসফাইড, আর একটা হচ্ছে কি আসছে? অ্যালুমিনিয়াম শীট আসছে, ঠিক আছে? এদের কম্বিনেশনে কাওলিনাইট ক্লে তৈরি হয়। সো বেসিক্যালি তাহলে ওই দুইটাই অ্যাটমই থাকবে, অর্থাৎ দুইটা অ্যাটমিক স্ট্রাকচারে থাকবে এই কাওলিনাইট ক্লেতে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন আসি প্রাইমারি বন্ড। আচ্ছা, এদের বন্ড গুলো জাস্ট এত কমপ্লেক্স না, বন্ড টাইপ হচ্ছে প্রাইমারি। আর এদের থিকনেস গুলো কেমন? এখানে ফিগারটা একটু ভালো করে দেখেন। এখানে যদি একটা স্ট্রাকচার যদি সিলিকার হয়, আরেকটা হবে অ্যালুমিনিয়ামের, পরপর এভাবে সাজানো। তাহলে এদের বন্ড গুলো হচ্ছে প্রাইমারি টাইপ এবং এদের থিকনেস হচ্ছে 7.2 অ্যাংস্ট্রম, ঠিক আছে? সো অ্যাংস্ট্রম মানে অনেক ছোট একটা মান, 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 12 মেবি, 10 ইনভার্স 10 নাকি 10 ইনভার্স 12 এরকম কিছু একটা হবে। 10 ইনভার্স 10 আচ্ছা, 10 ইনভার্স 10, থ্যাংক ইউ ভেরি মাচ। সো অনেক ছোট একটা এটার থিকনেস, যেটা হচ্ছে কি মাইক্রোস্কোপ দিয়ে দেখে এদের থিকনেস গুলো বের করছে। তাহলে কাওলিনাইট ক্লের জন্য কি বুঝলাম হচ্ছে এদের দুই ধরনের বন্ডেই থাকে, ঠিক আছে? একটা হচ্ছে সিলিকার বন্ড থাকে, একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বন্ড থাকছে। কাওলিনাইট ক্লে তৈরি করবে। এদের থিকনেস গুলো বলা হইতেছে কি 7.2 অ্যাংস্ট্রম এবং এদের বন্ড টাইপ হচ্ছে প্রাইমারি। সেটটু পর্যন্ত কি সবাই বুঝছি? আচ্ছা, তাহলে যদি কাওলিনাইট ক্লে ডেফিনিশন লিখতে দিই, এই ফিগারটাও কিন্তু
লিখে দিয়ে আঁকে দিতে হবে, ঠিক আছে? তার মানে বোঝা যাবে যে এই যে আমি যদি ডেফিনিশন গুলো নাও লিখি, এই ফিগারের মাধ্যমে কি বুঝতে পারবো যে এটা হচ্ছে গ্রানুলাইট ক্লে, ঠিক আছে? পরে যেটা আছে সেটা হচ্ছে কি মন্ট মরিলিওনাইট ক্লে, ঠিক আছে? মন্ট মরিলিওনাইট ক্লে। এখন এখানে ফিগারের মাধ্যমে হইতেছে কি এখানে ডেফিনিশন এক্সপ্লেন হয়ে যায়। তো ফিগারটা আগে বুঝে ট্রাই করি। প্রথমে যেটা দেখতেছি সেটা কার শীট, একটা হেড্রাল। এটা কার শীট? সিলিকা। সিলিকা, ভেরি গুড। অক্টাহেড্রাল, এটা কার শীট? Aluminium. অ্যালুমিনিয়ামের। তার মানে বুঝতেছি যে সিলিকার একটা শীট, পরে আসবে অ্যালুমিনিয়ামের শীট, পরে আসবে সিলিকার শীট, এভাবে করে বন্ড তৈরি হবে এবং সেম প্রসিডিওরে সিলিকার শীট, অ্যালুমিনিয়ামের শীট, সিলিকার শীট এসে বন্ড তৈরি হবে। মাঝখানে কি হবে, এরকম দুইটা বন্ডের মাঝখানে ওয়াটার মলিকিউল এবং ক্যাটায়ন এসে আটকায় যাবে, অর্থাৎ এদের বন্ড গুলা কি করবে, এই লাস্ট বন্ড গুলা কার? সিলিকার না? এই সিলিকার বন্ড গুলো কি করবে, ওয়াটার মলিকিউল এবং ক্যাটায়নকে এনে অ্যাট্রাক্ট করে তাদের মাঝখানে রেখে দিবে। তো এটা হইতেছে কি মন্ট মরিলিওনাইট ক্লের মানে গঠন। তাহলে আমি যদি শিখতে যাই, এখানে কয়টা লেয়ার থাকবে? 3 লেয়ার স্ট্যাক, 3টা লেয়ার থাকবে, এইটা একটা, এটা একটা, এটা একটা, এভাবে করে 3টা লেয়ার থাকবে। থিকনেস অফ ইচ ইউনিট, এটা পুরোটার থিকনেস কত? 10 আংস্ট্রম। এটা তাহলে ওটার চেয়ে বেশি না? কেওলিনাইটের চেয়ে বেশি না? এটা হচ্ছে 7.2 আর এটা হচ্ছে কি 10। সো এখানে 3টা লেয়ার, একটা, দুইটা, 3টা, হ্যাঁ, এবং এদের থিকনেস কত? 10 অ্যাংস্ট্রম। তো এটা সম্পর্কে গেল। এখন আসি নেগেটিভলি চার্জ সারফেস অফ সিলিকা। সিলিকার সারফেস গুলো কি নেগেটিভ, মনে থাকবে সিলিকার যে সারফেস আছে, সিলিকার সারফেস গুলো নেগেটিভলি চার্জ। আচ্ছা, এটা কেন? অক্সিজেন এখানে কি -2 আয়ন গঠন করে, ঠিক আছে? আর অক্সিজেন যখন -2 আয়ন গঠন করবে, এদের সারফেস গুলো কি হবে? নেগেটিভ হবে, ঠিক আছে? তো এর সারফেস নেগেটিভ হবে। সো এখানে এই জন্যই বললো যে নেগেটিভ চার্জ সারফেস অফ সিলিকা, সিলিকার যে সারফেস আছে এদের এগুলো নেগেটিভলি চার্জ। অ্যাট্রাক্ট ওয়াটার ইন স্পেস, ওয়াটারকে অ্যাট্রাক্ট করতেছে তাদের মাঝখানে, বিটুইন টু ইউনিট, অর্থাৎ দুইটা ইউনিট, অর্থাৎ তাদের মাঝখানে ওয়াটারকে কি করতেছে, তারা অ্যাট্রাক্ট করে রাখতেছে। সো এই ফিগারটা এখানে এক্সপ্লেন করছে যে সিলিকার যে নেগেটিভ চার্জ আছে, অর্থাৎ সিলিকার সারফেসটা হচ্ছে নেগেটিভ, তাহলে এই দুইটা সিলিকার মাঝখানে ওয়াটার মলিকিউল অথবা ক্যাটায়ন কে তারা কি অ্যাট্রাক্ট করে তাদের মাঝখানে নিয়ে আসছে। আর এটা আরেকটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে এদের শ্রিঙ্কেজ খুব বেশি এবং স্পেলিং খুব বেশি। এখন শ্রিঙ্কেজ এবং স্পেলিং এই দুটো টার্ম আগে আমাকে জানতে হবে। এটা জানার আগে আপনি ক্লের এই যে পার্টিকেল গুলা, ক্লের এটা মাইক্রোস্কোপিক ভিউ দেখেন, দেখতে কেমন দেখায়, ঠিক আছে? আমি যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, এদের দেখতে এরকমই দেখাবে। এদের শ্রিঙ্কেজ খুব বেশি, শ্রিঙ্কেজ মানে এরা খুব তাড়াতাড়ি সংকোচন হয়ে যায় এবং এরা আবার খুব বেশি মানে ফুলে ওঠে। কখন ফুলে উঠবে? যখন এরা ওয়াটার পার্টিকেলকে পাবে। তো এরা ওয়াটার পার্টিকেলকে তাড়াতাড়ি অ্যাবজর্ব করে এরা খুব তাড়াতাড়ি সোয়েলিং করবে, অথবা এরা খুব তাড়াতাড়ি আবার সংকোচন হবে। সো এটা খুব ডেঞ্জারাস টাইপের ক্লে। এগুলো কনস্ট্রাকশন কাজের জন্য খুবই ভয়ানক, যারা খুব তাড়াতাড়ি শ্রিঙ্ক করে, খুব তাড়াতাড়ি সোয়েলিং করে, ঠিক আছে? এত তাড়াতাড়ি যদি কোনো একটা জিনিস সংকুচিত হয়ে যায়, অর্থাৎ সংকুচিত হওয়া মানে পানি ছেড়ে দেওয়া। আবার যদি তাড়াতাড়ি এরা কি ফুলে ওঠে, ফুলে কখন উঠবে? যখন এরা পানি গ্রহণ করে, এদের মধ্যে পানির সাথে বন্ড তৈরি করবে। সো এটা কিন্তু খুব ডেঞ্জারাস টাইপ অফ ক্লে। তো এটা কেমনে হলো? পানিটা কেমনে তারা ধরে রাখে? এই যে সিলিকার মাঝখানে তারা পানির মলিকিউল গুলাকে কি করে, অ্যাট্রাক্ট করে তাদের মাঝখানে নিয়ে আসে। এই জন্য এরা তাড়াতাড়ি পানিকে ধারণ করতে পারে। সো পানিকে ধারণ করে বলে এরা ফুলে ওঠে। সো একটু পর্যন্ত কি ক্লিয়ার? সো লাস্ট ক্যাটাগরি তো আমি দেখতেছি 3টা লেয়ার। একটা হচ্ছে টেট্রাহেড্রাল শীট, এটা কার? অ্যালুমিনিয়ামের না সিলিকার? সিলিকা। সিলিকার, হ্যাঁ, ভেরি গুড। তারপর হচ্ছে কি অক্টাহেড্রাল, তারপর টেট্রাহেড্রাল। তাহলে এইভাবে সিলিকা, অ্যালুমিনিয়াম, সিলিকা এসে বন্ড তৈরি করছে। সেম ভাবে আবার সিলিকা, অ্যালুমিনিয়াম, সিলিকা এসে বন্ড তৈরি করছে এবং মাঝখানে দেখেন যে পটাশিয়াম আয়ন তারা কি করছে, অ্যাট্রাক্ট করে রেখে দিছে। তো ইলাইট এবং মন্ট মরিলিওনাইট এদের বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি, এদের বন্ড সেম ছিল, কিন্তু এখানে রাখছে ওয়াটার, কিন্তু এরা রাখবে কি, ওয়াটারকে রাখবে না, এরা রাখবে কাকে, পটাশিয়ামকে, ঠিক আছে? সো একটু করি, পটাশিয়াম আয়ন আর filled in between facing oxygen and oxygen surface of silica sheet। এই যে দেখেন এখানে O2 মাইনাস, O2 ছিলাম যে এদের এখানে এগুলো O2 মাইনাস হিসেবে আছে, অর্থাৎ সিলিকার চারপাশে নেগেটিভ চার্জ হিসেবে সারফেস গুলো আছে। এখানে চারপাশে নেগেটিভ সারফেস আছে, এখানে চারপাশে নেগেটিভ সারফেস আছে। এই নেগেটিভ সারফেসের চারপাশে কি করে ওরা, পটাশিয়াম আয়নকে এনে, পটাশিয়াম হচ্ছে প্লাস আয়ন, তো নেগেটিভকে কারা আকর্ষণ করবে, যত প্লাস আয়ন আছে, হ্যাঁ, ক্যাটায়ন গুলোকে এই জন্য পজিটিভ আয়ন বলা হয়। সো এই প্লাস এটাকে ক্যাটায়ন বলা হবে। এই ক্যাটায়নটা এসে কি হবে, এখানে সিলিকার শীটের মাঝখানে অ্যাট্রাক্ট হয়ে বসে যাবে, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে যে ফেসিং O2 মাইনাস সারফেস অফ সিলিকা শীট,
তাহলে এখানে চারপাশে O2 মাইনাস আছে, এখানে চারপাশে O2 মাইনাস আছে। তো O2 মাইনাসের পাশে এসে কি K প্লাস এসে বসে গেছে, ঠিক আছে, অ্যাট্রাক্ট করে। এদের বৈশিষ্ট্য প্রায় দুটা ক্লের মিশ্রণ, মানে ক্যালিনেট ক্লের যে বৈশিষ্ট্য এখানে ইলাইট ক্লেতেও তা পাবো, আবার মরিলুনেট ক্লের যে বৈশিষ্ট্য ইলাইট ক্লেতে এসে তা পাবো। এই জন্য বলা হচ্ছে যে দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্সই আছে এই ক্লেতে। সেটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো রেসপন্স কম কেন? টার্ম দেখি, ক্লে ওয়াটার সিস্টেম। ক্লের মধ্যে ওয়াটার পার্টিকেল কিভাবে এসে জমা হয়ে যাচ্ছে, অথবা ক্লে কিভাবে ওয়াটারকে মানে তার নিজের দিকে অ্যাবজর্ব করতেছে, সেই মেকানিজমটাই হচ্ছে দেখবো। তিন ধরনের ওয়াটার আছে, একটা হচ্ছে অ্যাবজর্ব ওয়াটার, ইলেকট্রোস্ট্রিক্টেড ওয়াটার, আর একটা হচ্ছে ফ্রি ওয়াটার। তো তিন ধরনের ওয়াটার, এখানে যে রেড সার্কেল দিয়ে দেওয়া আছে এগুলো হচ্ছে তিন ধরনের ওয়াটার। সো মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ক্লের পার্টিকেল, একটা ক্লের কণা। তো ক্লের কণাগুলো কি হয়, পজিটিভ চার্জ হয় না নেগেটিভ চার্জ হয় বলেন তো? স্যার নেগেটিভ। Negative. নেগেটিভ Negative চার্জ হবে। হয়। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের চারপাশে যে ওয়েজ ছিল ওয়েজ গুলো কিন্তু নেগেটিভ, জি ঠিক আছে। স্যার। সো ক্লে পার্টিকেল গুলো বেসিক্যালি হচ্ছে নেগেটিভ চার্জ। হ্যাঁ, সো ক্লে যদি নেগেটিভ চার্জ হয় তাহলে সে টানবে কাকে? পজিটিভ চার্জকে টানবে, ঠিক আছে। তো পানি কণার মধ্যে পানির যে পজিটিভ চার্জ আছে, তো ক্লে কি করবে, ওই পজিটিভ চার্জ গুলাকে টেনে নিজেদের দিকে নিয়ে আসবে। সো দেখা যাচ্ছে যে এখানে একদম ক্লের সাথে লাগানো এই পুরো স্তর গুলো সবগুলো পজিটিভ পজিটিভ, মাইনাস গুলো কিন্তু অপোজিট সাইডে আছে, দেখছেন? প্লাস মাইনাস মাইনাস গুলো কিন্তু অপোজিট সাইডে আছে সব। পজিটিভ আয়নকে কি করবে, ক্লে পার্টিকেল টেনে নিজেদের দিকে নিয়ে আসবে। আর এগুলো সবগুলো হচ্ছে ওয়াটার পার্টিকেল। এখানে কিন্তু অন্য কোনো আয়ন নাই ওয়াটার ছাড়া। ওয়াটারের দুটো প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। সো পজিটিভ প্রান্ত কি করছে, ক্লে পার্টিকেলের দিকে টেনে নিয়ে গেছে। এখানে তো এই পোর্শনটাকে বলা হচ্ছে অ্যাবজর্ব ওয়াটার। ক্লে পার্টিকেলের সাথে সরাসরি যে ওয়াটার কণাগুলো মানে সম্পৃক্ত লেগে আছে সেগুলোকে বলা হচ্ছে অ্যাবজর্ব ওয়াটার। আর দেখেন কিছু কণা আছে একটু দূরে, ঠিক আছে, এখানে হচ্ছে কিছু কণা আছে একটু দূরে, এগুলো হচ্ছে কি ইলেকট্রোস্ট্রিক্টেড ওয়াটার। এগুলো হচ্ছে কি এখানে প্লাস মাইনাস সবগুলো আছে, মাঝখানে দেখা যাচ্ছে একটা প্লাসের আয়ন, ওরা পানির দুইটা কণাকে অ্যাট্রাক্ট করে বসে আছে। এরা হচ্ছে ক্লের দিকে যাবে আর কি, ঠিক যাওয়ার আগ মুহূর্তে এদেরকে বলা হচ্ছে কি ইলেকট্রোস্ট্রিক্টেড ওয়াটার। আরেক ধরনের কণা আছে সেটা হচ্ছে ফ্রি ওয়াটার। এই যে এই ওয়াটার মলিকিউল গুলো যেমন এখানে আটকায় আছে, সে যদি না আটকায় ফ্রিলি থাকে তখন সেটাকে বলা হবে কি ফ্রি ওয়াটার। তার মানে আমি তিন ধরনের ওয়াটার সারফেস দেখছি, অর্থাৎ তিন ধরনের ওয়াটার পার্টিকেল দেখছি, একটা হচ্ছে ফ্রি, ইলেকট্রোস্ট্রিক্টেড, আর একটা হচ্ছে অ্যাবজর্ব। সো মাঝখানে আরেকটা নাম আসছে ডিফিউজ ডাবল লেয়ার। সো ডিফিউজ ডাবল লেয়ার এটা হলো এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1 এ গেলে আমরা কোগুলেশন একটা চ্যাপ্টার আছে, ওখানে গেলে এই ডিফিউজ ডাবল লেয়ারটা বুঝতে পারবো এটা কেন হয়, কি কারণে হয়, ঠিক আছে। তো ডিফিউজ ডাবল লেয়ারটা জিনিসটা কি আসলে, এখানে একটা বাউন্ডারি দিছে দেখেন ডট 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 দিয়ে। এটার মানে হলো কি, আমার এই যে এই লেয়ারটা পর্যন্ত ক্লের নেগেটিভ কণাগুলোর আকর্ষণ বলটা কাজ করবে। তার মানে এখানে থাকলে যদি বাউন্ডারির বাইরে থাকি তাহলে কিন্তু আর পানি কণাগুলো অ্যাট্রাক্ট হবে না। কোনো কারণে যদি বাউন্ডারির ভিতরে পানি কণা পড়ে যায় তাহলে তারা অ্যাট্রাক্ট হয়ে ক্লের কাছে চলে আসবে। তো এই লেয়ারটা বোঝাচ্ছে কি এই লেয়ার পর্যন্ত তাদের আকর্ষণ বল কাজ করবে, ঠিক আছে। কার আকর্ষণ বল? ক্লে কণার নেগেটিভ চার্জের আকর্ষণ বল, তারা তো আকর্ষিত করতে চাচ্ছে পজিটিভ গুলাকে। তো এই বাউন্ডারি পর্যন্ত এদের আকর্ষণ বল কাজ করে ক্লে, এই জন্য এটাকে বলা হয় কি ডিফিউজ ডাবল লেয়ার। সেটা পর্যন্ত কি ক্লিয়ার? Ji sir. আইসোমোফোরাস সাবস্টিটিউশন, ঠিক আছে। আইসোমোফোরাস সাবস্টিটিউশন এটা কি? Another unique and important characteristic of clay is their electrical surface charge. ক্লে কণাগুলার যে ইলেকট্রিক্যাল সারফেস চার্জ, ইলেকট্রিক্যাল যে চার্জ গুলো আছে, এই চার্জ হচ্ছে কি একটা বিশেষ ক্যারেক্টার ধারণ করে। কিরকম? The surface clay is generally negative charge. The surface of clay, আচ্ছা, ক্লে যে সারফেস আছে সেগুলো আমরা জানি যে অলরেডি কি নেগেটিভ চার্জ, OH নেগেটিভ, আবার O নেগেটিভ, এটা নেগেটিভ চার্জ। Even though the resultant charge in a particle is neutral, so সবগুলো মিলেই আছে আমাকে কি, আমি বেসিক্যালি জানি যে এটা নিউট্রাল হিসেবে কাজ করে। এগুলো যদি নিউট্রাল না হয় এগুলো তো কি, এগুলো তো আর স্থির থাকবে না, এগুলো তাড়াতাড়ি অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া শুরু করে দিবে। বেসিক্যালি আমি যদি জেনারেল সেন্সে চিন্তা করি এরা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে, নিজেদের মধ্যে নিউট্রাল। As seen in the clay atom composition, O2 minus and OH minus are exposed on the surface. So clay composition এ দেখতে পারতেছি যে এটা O2 হিসেবে আছে যেটা নেগেটিভ,
তারপরে হচ্ছে এটা OH মাইনাস হিসেবে আছে যেটা নেগেটিভ। Due to availability of other types of atom in environment কি অনেক ধরনের অ্যাটম আছে, such as অ্যালুমিনিয়াম আয়ন, ফেরাস আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এক্সেট্রা। যেমন অ্যালুমিনিয়াম একটা আয়ন, ঠিক আছে, Al মাইনাস, ফেরাস আয়ন Fe2 মাইনাস, তারপর হচ্ছে কি ম্যাগনেসিয়াম আয়ন, ঠিক আছে, Mg2 মাইনাস। সো এগুলো হচ্ছে কি প্রকৃতিতে অ্যাভেলেবেল। তো এরা কি করে, এদের কাজ হচ্ছে কি, এরা হচ্ছে কি ঠিক থাকতে পারে না। কিরকম ঠিক থাকতে পারে না, এরা হচ্ছে অন্যের ঘরের মধ্যে ঢুকে যাবে। কিরকম, সিলিকা অ্যাটম ইন দি সেন্টার অফ টেট্রাহেড্রাল সিলিকা শীট আর রিপ্লেসড। সিলিকা অ্যাটমের মধ্যে যে সিলিকা টেট্রাহেড্রাল শীট আমরা প্রথমে পড়েছি, সেখানের মধ্যে সিলিকাটা রিপ্লেস হয়ে যাবে কার দ্বারা, বাই লোয়ার ভ্যালেন্স আয়ন, যাদের যোজনী কম, যে আয়নগুলোর যোজনী কম, তারা এসে কি করবে, সিলিকাকে সরিয়ে দিবে। সিলিকাকে সরিয়ে সে এখানে বসে যাবে একদম রাজার মতো, ঠিক আছে। আচ্ছা, and অ্যালুমিনিয়াম atoms in octahedral sheet, octahedral যে শীট আছে সেখানে অ্যালুমিনিয়াম অ্যাটমটা কি হচ্ছে, আর রিপ্লেসড বাই দা ফেরাস এন্ড ম্যাগনেসিয়াম। এখানে অ্যালুমিনিয়ামকে সরাই দিয়ে ফেরাস এসে বসে যাচ্ছে অথবা ম্যাগনেসিয়াম এসে বসে যাচ্ছে, উইথাউট চেঞ্জিং দেয়ার ক্রিস্টাল স্ট্রাকচার। এই স্ট্রাকচারকে বলা হয় ক্রিস্টাল। তো তাদের স্ট্রাকচারটা চেঞ্জ হবে না, এখানে ক্রিস্টাল স্ট্রাকচার চেঞ্জ হবে না। হ্যাঁ, অ্যালুমিনিয়ামকে সরাই দিয়ে ম্যাগনেসিয়াম বসে গেল, অ্যালুমিনিয়ামকে সরাই দিয়ে ফেরাস বসে গেল, স্ট্রাকচার একদম সুন্দরই আছে, অর্থাৎ রাজার বাড়ি রাজার মতোই আছে, শুধু রাজাটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এই ধরনের সিচুয়েশনকে বলা হচ্ছে কি আইসোমোরফাস সাবস্টিটিউশনস, ঠিক আছে। দিস অ্যাটমিক সাবস্টিটিউশন ইজ কল্ড আইসোমোরফাস সাবস্টিটিউশন। সো এটা কি এখন ক্লিয়ার? ক্লে পার্টিকেলে অনেকগুলো ইন্টারেকশন হয় ক্লে কণার সাথে এবং অন্যান্য কণার সাথে। তো ইন্টারেকশন গুলা বিভিন্ন প্রকারে হইতে পারে, যেমন ভ্যান ডার ওয়েলস ফোর্স, এটা এই সম্পর্কে আমরা অলরেডি আগে জেনে এসেছি, ঠিক আছে। ভ্যান ডার ওয়েলস ফোর্স কি, ওভারল্যাপিং অফ ইলেকট্রন মোশন অন দেয়ার অরবিট, ইলেকট্রন ওভারল্যাপ হওয়া, ঠিক আছে, তাদের অরবিটের মধ্যে অফ অ্যাটমস ক্রিয়েটেড দিস ক্লোজ রেঞ্জ অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে যেসব অ্যাটম গুলো আছে, অ্যাটম গুলার অরবিটে তাদের ইলেকট্রন গুলা যদি ওভারল্যাপ করে একটা একটার সাথে, যে ফোর্সের মাধ্যমে, সেইটা কোন ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স, ঠিক আছে, সেটা হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস ফোর্স। সো এখানে ভ্যান ডার ওয়ালস ফোর্স নিয়ে এমন কিছু বলা নাই, কিন্তু একটা ইকুয়েশন দেয়া আছে যে এই ভ্যান ডার ওয়ালস ফোর্সের মানটা কত হইতে পারে। ইট ইজ বিলিভ দ্যাট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, এই যে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স ইজ ইনভার্সলি, ইনভার্স মানে 1/, ঠিক আছে, আর প্রপোর্শনাল মানে কি, ইনভার্সলি কথাটা না থাকলে সমান, আর যদি ইনভার্সলি থাকে তাহলে কি হবে 1/, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে 1/r to approximately the third power of the, তাহলে থার্ড পাওয়ার বলছে, তার মানে r⁻³ inversely proportional to approximately the third power of the spacing between the particle। মনে করেন যে এইটা একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, তাদের পার্টিকেলের মাঝখানে স্পেসিং কত হইতে পারে, স্পেসিং, তাহলে আরটা হচ্ছে দূরত্ব বোঝাচ্ছে, তাহলে দুইটা পার্টিকেলের মাঝখানে দূরত্বটাকে কি বলে, স্পেসিং। সো স্পেসিংটা হচ্ছে r। তাহলে এই আর এই ফোর্সের মান কেমন হয়, তাদের স্পেসিং টু দি পাওয়ার কিউ 1/, তো আমি যদি প্রপোর্শনাল টু উঠা দিই একটা কে চলে আসে, তাহলে ইকুয়াল টু কে বাই আর টু দি পাওয়ার কিউ। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্সের মান। তাহলে এখানে ভ্যান ডার ওয়ালস সম্পর্কে বলা আছে যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কি, বিভিন্ন অ্যাটমের মধ্যে তাদের অরবিটে যে ইলেকট্রন গুলো আছে এদের কি হয়, ওভারল্যাপিং এর কারণে, ঠিক আছে, ওভারল্যাপিং এর কারণে একটা একটার সাথে ওভারল্যাপ করে, যেটা সমযোজী বন্ধন বলি বাংলায়। তো সমযোজী বন্ধনের কারণে যে ফোর্সটা ক্রিয়েট হয় দুইটা অ্যাটমের মাঝখানে, সেটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। আর এই ফোর্সের মানটা কেমন, ফোর্সের মানটা দুইটা অ্যাটমের মাঝখানে ডিসটেন্স, ঠিক আছে, যদি আর হয় তাহলে 1/r⁻³, ঠিক আছে, প্রপোর্শনাল টু f। আমি যদি প্রপোর্শনাল উঠাই দিই ইকুয়াল টু কি দিব, একটা কে দিব, সেটা হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস এর ফোর্সের মান। আরেকটা ফোর্স আছে সেটা হচ্ছে কি ডাইপোল ক্যাটায়ন ডাইপোল অ্যাট্রাকশন। সো এখানে যে ডাইপোল ক্যাটায়ন ডাইপোল, এই ফিগারটা দেখা যাচ্ছে, এখানে কি হয়, a negatively charged clay surface attract the positive side of dipole water। তো এটা হচ্ছে মনে করেন যে কি একটা নেগেটিভ ক্লে সারফেস, ঠিক আছে, এটা একটা নেগেটিভ ক্লে সারফেস, এই যে মাইনাস মাইনাস দেখা যাচ্ছে, এরা কাকে অ্যাট্রাক্ট করবে, এরা এমন একটা ডাইপোলকে অ্যাট্রাক্ট করবে যেটা হচ্ছে বলা হচ্ছে ওয়াটার। আর এটা কার, পজিটিভ ডাইপোলটা কি করবে, অ্যাট্রাক্ট করবে। আমরা জানি
সমযোজী বন্ধন অনেক সময় আয়নিক বৈশিষ্ট্য প্রদান করে, ঠিক আছে? কখন? যদি ওই সমযোজী বন্ধনে ডাইপোল সৃষ্টি হয়। ডাইপোল মানে মেরু, ঠিক আছে? একটা দিকে পজিটিভ মেরু আর একটা দিকে নেগেটিভ মেরু সৃষ্টি হলে। তো এখানে যে ক্লে পার্টিকেলের মাইনাস আয়ন গুলো আছে, এরা পানির পজিটিভ মেরু অর্থাৎ পজিটিভ ডাইপোলকে কি করবে? আকর্ষিত করবে। এটা বলা হচ্ছে এন্ড দ্য অপোজিট সাইড অফ দ্য ডাইপোল। তাহলে পানির যে অপোজিট সাইড আছে সেটা হচ্ছে কি? নেগেটিভ। and the opposite side of the dipole attracts cation. তারা কি করবে? পানির যে অপোজিট ডাইপোল গুলো আছে নেগেটিভ, তারা আবার ক্যাটায়নকে আকর্ষিত করবে। এখানে মাঝখানে যে প্লাস প্লাস দেখা যাচ্ছে এগুলো সবগুলো ক্যাটায়ন that attracts negative side of another dipole. আবার এই পজিটিভ গুলো বসে থাকবে না, তারা কি করবে? তারা অপর প্রান্তে যে ডাইপোল গুলো আছে নেগেটিভ অর্থাৎ পানি কণা, তাদেরকে আকর্ষিত করে বসে থাকবে, ঠিক আছে? সেইভাবে চলতে থাকবে তাদের বন্ধন গুলা। তার মানে এখানে কি বোঝাচ্ছে? ডাইপোল ক্যাটায়ন ডাইপোল অ্যাট্রাকশন বলতে বোঝাচ্ছে ক্লে পার্টিকেলের নেগেটিভ কণা পানি কণার পজিটিভ ডাইপোলকে আকর্ষিত করবে, আবার পানি কণার নেগেটিভ ডাইপোল ওরা বসে থাকবে না, ওরা আবার পজিটিভ ক্যাটায়নকে আকর্ষিত করবে। পজিটিভ কণা ওরা আবার বসে থাকবে না, ওরা কি করবে? ওরা যেহেতু পজিটিভ, তার মানে ওরা পানি কণার নেগেটিভ প্রান্তকে আকর্ষিত করে বসে থাকবে। সো এভাবে করে তাদের বন্ড চলতে থাকবে, ঠিক আছে? সো একটু পর্যন্ত কি? হ্যাঁ বলেন। কিছু বলার আছে? না স্যার, আজান দিতেছে স্যার, পরে আচ্ছা, বলতেছি। ঠিক আছে। আচ্ছা, cation linkage. Cation act as the intermediate charge between the particle. তাহলে cation linkage, cation যে ক্লের সাথে লিংক করে, কিভাবে করে? আমরা দেখেছি যে এলাইট টাইপের যে ক্লে আছে সেখানের মধ্যে ক্যাটায়ন গুলা তাদের পার্টিকেলের মাঝখানে বসে থাকে বা আকর্ষিত হয়ে থাকে, ঠিক আছে? তাহলে cation act as the intermediate charge between the particles. তাহলে ক্যাটায়ন লিংকেজটা বুঝাইতেছে কাকে, কার জন্য? এই যে এখানে দেখেন কে প্লাস, এটা হচ্ছে ক্যাটায়ন। এরা তাহলে ক্লে পার্টিকেলের মাঝখানে আছে। সো এখানে যে ডেফিনিশনটা আসলো, তাহলে ক্যাটায়ন লিংকেজ এটা কার জন্য বোঝাচ্ছে? ইলাইট ক্লের জন্য বোঝাচ্ছে এক্সাম্পল। তারপর হচ্ছে কি ক্যাটায়ন রিপালসিভ ফোর্স। এখানে দেখেন ক্যাটায়ন আছে, দুটা ক্লের মাঝখানে কি হলো? পজিটিভ আয়ন অর্থাৎ ক্যাটায়ন এসে লিংক তৈরি করছে অর্থাৎ আকর্ষিত হয়ে বসে আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্যাটায়ন লিংকেজ। তার যে ফিগার সেটা হচ্ছে ক্যাটায়ন রিপালসিভ ফোর্স, অথবা অ্যানায়ন রিপালসিভ হইতে পারে। এই জিনিসটা কি? ক্যাটায়ন রিপেল ইচ আদার ইফ দে আর ব্রট ক্লোজার। ক্যাটায়ন পজিটিভ আয়ন গুলো যখন মানে একে অপরের পাশে আসবে, তখন দেখা গেছে কি এরা একে অপরে কি মানে আকর্ষণ তৈরি করে। এই ক্যাটায়নকে আকর্ষিত করতে চাইবে, আবার এই ক্যাটায়নকে আকর্ষিত করতে চাইবে, এরা নিজেরা কি আকর্ষিত হতে চায়। সো এদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স তৈরি করে। তাহলে ক্যাটায়ন রিপালসিভ ফোর্স কি? তার রিপেল হয়, একে অপরের উপর রিপিল হয়। আর ক্যাটায়ন লিংকেজ কি? দুইটা ক্লে পার্টিকেলের মাঝখানে বসে যায়। আর ডাইপোল অ্যাট্রাকশনটা কি ছিল? ক্লে পার্টিকেলের মাইনাস পানির প্লাসকে আকর্ষিত করবে, পানির মাইনাস আবার ক্যাটায়নকে আকর্ষিত করবে, আবার ক্যাটায়ন কি করবে? পানির মাইনাসকে আকর্ষিত করবে। ভ্যান ডার ওয়েলস ফোর্সটা কি ছিল? ভ্যান ডার ওয়েলস ফোর্সটা ছিল যখন দুইটা অ্যাটম একে অপরের পাশের মাঝখানে কি হবে? এদের একটা কি হবে? ওভারল্যাপিং হবে। দুইটা অ্যাটমের মাঝখানে ওভারল্যাপিং হবে কার মাধ্যমে? ইলেকট্রনের মাধ্যমে। তখন যে ফোর্সটা তৈরি হবে সেটা হচ্ছে কি? ভ্যান ডার ওয়েলস ফোর্স। আর এটার জন্য আমরা একটা ইকুয়েশনে দেখেছি F = K/R⁻³ সো একটু পর্যন্ত কি সবাই বুঝছেন? জি স্যার। কি এটা আমাকে জানতে হবে। স্পেলিং সম্পর্কে আমরা অলরেডি আগে জেনেছি, যখন ক্লে পার্টিকেল পানিগুলা পেয়ে যখন কি উঠে মানে এদের এই আকার এক্সপান্ড করে, সেটাকে বলা হচ্ছে কি? সুয়েলিং। শ্রিঙ্কেজটা কি? যখন পানি ছেড়ে দিয়ে তারা সংকুচিত হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে শ্রিঙ্কেজ। তাহলে এটা কেন হবে, কখন হবে একটু দেখি। এখানে এই ফিগারটা কি আমাদের পরিচিত? এটা হচ্ছে সিলিকা বন্ড, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বন্ড, এটা হচ্ছে সিলিকা বন্ড। এদের মাঝখানে দূরত্ব হচ্ছে 10 অ্যাংস্ট্রম, ঠিক আছে? আর এখানে এটা সেকেন্ডারি বন্ড তৈরি করছে, সেকেন্ডারি বন্ড একে অপরের সাথে, ঠিক আছে? এটার সাথে সেকেন্ডারি বন্ড, অর্থাৎ একটা সিলিকা আর একটা সিলিকার সাথে কি বন্ড তৈরি করছে? সেকেন্ডারি বন্ড। এরকম একটা ফিগার দেখাচ্ছে, এবং মাঝখানে দেখেন এখানে কিছু একটা জিনিস এসে আটকাই গেছে। সেগুলো এখানে পড়বো কেন? এগুলো কি বলতে পারবেন? এগুলো কি আটকাই গেছে? স্যার পানির কণা। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। পানির কণা এসে এখানে আটকাই গেছে, ঠিক আছে?
এই জন্য ক্লে পার্টিকেল গুলা পানিকে কি করতেছে, পানি ধারণ করে রেখে দিচ্ছে তাদের মাঝখানে। সো পানি ক্লে পার্টিকেলটা এক্সপান্ড হচ্ছে, ফুলে উঠতেছে, যেটাকে সোয়েলিং বলা হচ্ছে। when clay specimen is in process of increasing the water content, যখন ক্লের মধ্যে পানির কন্টেন্ট আস্তে আস্তে বাড়তে থাকে, ক্লে swells, ক্লে তারপর ফুলে ওঠে, mainly due to weak secondary bonds between exposed hydroxyl and hydroxyl surface of facing sheet, especially in the case of Montmorillonite clay। যেটা বলা হচ্ছে, যখন ক্লের মধ্যে পানির কন্টেন্ট আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তখন সেটার সোয়েল হয়। কেন হয়? কারণ তার ক্লে পার্টিকেলের মধ্যে সেকেন্ডারি বন্ড তৈরি হয়। এই যে ক্লে পার্টিকেল, এদের মধ্যে সেকেন্ডারি বন্ড তৈরি হয়, যেখানে হাইড্রক্সিল আয়ন গুলো এসে, জমা হইতেছে, ঠিক আছে, বেসিক্যালি মন্টমরিলনাইট ক্লেতে। তাহলে আমরা মন্টমরিলনাইট ক্লেতে চলে, এই যে, ঠিক আছে, এখানে সিলিকা শিট, মাঝখানে ওয়াটার কন্টেন্ট এসে জমে গেছে ফেলায়। মন্টমরিলনাইট ক্লেতে কি হয় তাহলে? দুটো সিলিকা শিটের মাঝখানে এসে পানির কণা জমে যাচ্ছে, ঠিক আছে। when water contents is decreased, যখন পানির কণা কমে যাচ্ছে, ঠিক আছে, it shrinks, তখন কি হবে? এটা shrink হয়ে যাবে due to the reverse phenomenon of swelling। উল্টা আর কি, এখান থেকে যখন পানির কণা আস্তে আস্তে বেরিয়ে যাবে, তখন এটা কি হবে? এটা আর ফুলবে না, এটা সংকুচিত হয়ে যাবে এই ক্লেটা। তাহলে এটা সোয়েলিং এর বিপরীত একটা ঘটনা, রিভার্স ফেনোমেনন অফ সোয়েলিং, অর্থাৎ সোয়েলিং এর বিপরীত একটা ঘটনা হচ্ছে কি তাহলে? শ্রিঙ্কেজটা, ঠিক আছে। a large amount of swelling upon wetting or shrinkage upon drying, যেটা বলা হচ্ছে মানে বড় স্কেলে যদি আমি সোয়েলিং হয়, সোয়েলিংটা কখন হবে? যখন সে ওয়েট হবে, অর্থাৎ সে যখন ভিজবে, সে যখন পানি কণাকে নিবে। আর শ্রিঙ্কেজ আপন ড্রাইং, শ্রিঙ্কেজটা কখন হবে তাহলে? যখন তার মধ্যে পানিটা চলে যাবে, ঠিক আছে, যখন সে ড্রাই হবে, তো তখনই শ্রিঙ্কেজ হবে। would cause devastating damages to buildings and foundation, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। সো কোন একটা বিল্ডিং ফাউন্ডেশন কখন ড্যামেজ হবে, কখন পার্টিকুলার বিল্ডিং ড্যামেজ হবে, এটার মেইন একটা কারণ হচ্ছে ক্লে পার্টিকেল থাকলে, ওই ক্লে পার্টিকেল গুলো যদি তাড়াতাড়ি শ্রিঙ্কেজ হয়, তাড়াতাড়ি যদি সোয়েলিং হয়, তাহলে কিন্তু ফাউন্ডেশন বিল্ডিং এর জন্য খুবই খারাপ। The swelling and the shrinkage potential are closely related to the type of clay and their activities। তাহলে সোয়েলিং এবং শ্রিঙ্কেজ এগুলা বেসিক্যালি ডিপেন্ড করতেছে তাদের মধ্যে কোন টাইপ অফ ক্লে আছে এবং তাদের অ্যাক্টিভিটিস এর উপর। তো শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে টাইপ অফ ক্লে করানোর সময় কোন ধরনের ক্লে ক্ষতিকর। আপনারা কি বলেছিলেন সবাই যে মরিওলানাইট ক্লে? হ্যাঁ, এটা এখন কারণটা বুঝতে পারছেন কেন? কারণ এদের মাঝখানে কি পানির কণা এসে জমে যায়, ঠিক আছে। এদের সারফেস গঠন এমন যে এতে সিলিকা শিটের মাঝখানে কি পানির কণা এসে জমে যায়। তো পানির কণা কেন জমে যায়? কারণ এরা অ্যাট্রাক্ট করে বলে। তো এখানে যদি পানির কণা এসে জমে, তাহলে ক্লে গুলো কি অনেকগুলো পানি ধারণ করে, আর ক্লে যদি অনেকগুলো পানি ধারণ করে, তাহলে তার কি হবে? সোয়েলিং হবে সেই পরিমাণ। আবার দেখা গেছে যখন এটা ড্রাই হতে শুরু করবে, তখন পানির কণাগুলো তারা ছেড়ে দিবে, আর যখন ছেড়ে দিবে তখন এটা কি হবে? শ্রিঙ্কেজ হবে, অর্থাৎ এটা সংকুচিত হয়ে যাবে। তো কোন একটা পার্টিকেল, কোন একটা ক্লে যদি হঠাৎ সংকুচিত হয়, হঠাৎ যদি ফুলে ওঠে, তাহলে সেটা বিল্ডিং এবং ফাউন্ডেশনের জন্য খুবই ক্ষতিকর। ইজ ইট ক্লিয়ার নাও? Yes, sir. সয়েল স্ট্রাকচার। এবার আসি, আমাদের ক্লে মোটামুটি শেষ, ক্লে নিয়ে আর এত কিছু করবো না, এখন সয়েলের কিছু স্ট্রাকচার সম্পর্কে পড়বো। Geometric arrangement of soil particles with respect to one another is known as soil structure। soil স্ট্রাকচারটা কি? জিওমেট্রিক অ্যারেঞ্জমেন্ট, মানে সয়েলের জিওমেট্রিক অ্যারেঞ্জমেন্ট উইথ রেসপেক্ট টু ওয়ান আনাদার, একে অপরের সাথে এরা জিওমেট্রিক্যালি কিভাবে মানে লেগে থাকে, এই জিনিস মেকানিজমটাই হচ্ছে সয়েল স্ট্রাকচার। ডিপেন্ডস অন দ্য পার্টিকেল সাইজ এন্ড দ্য মোড অফ ফরমেশন। পার্টিকেলের সাইজ গুলো কেমন, মানে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের সাথে কিভাবে লাগবে, সবগুলো একই সাইজ হলে কিন্তু লেগে থাকতে পারবে না। বিভিন্ন গ্রেডের সাইজ, সয়েল সাইজ হলে তাহলে কি একে অপরের সাথে খুব তাড়াতাড়ি বন্ড তৈরি করতেছে। মোড অফ ফরমেশন, কোন ধরনের ফরম্যাট মানে ফরমেশন গঠন করতেছে, ঠিক আছে, সেটার উপরে ডিপেন্ড করবে সয়েলের স্ট্রাকচার। সো বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে কোর্স গ্রেইনের জন্য এক ধরনের পাবো, ফাইন গ্রেইনের জন্য আরেক ধরনের পাবো। কোর্স গ্রেইন গুলো হচ্ছে কি, যেগুলো হচ্ছে মোটা দানা। সো সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার, এদের একটা গঠন হচ্ছে সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার, আর একটা হচ্ছে হানিকম্ব স্ট্রাকচার। সো নামগুলো একটু মনে রাখেন, একটু পরে এগুলো ডিটেইলস আসবে। তো কোর্স গ্রেইনের জন্য কি পাইলাম? সিঙ্গেল গ্রেইন স্ট্রাকচার। আর কোর্স গ্রেইনের জন্য পাইলাম হানিকম্ব স্ট্রাকচার। সেগুলো গঠনগুলো দেখতে কেমন সেটা একটু পর জানবো। ফর ফাইন গ্রেইন সয়েল, যদি ফাইন গ্রেইন হয় তাহলে ডিসপার্স ক্লে, আর যদি আরেকটা টাইপ আছে ফ্লোকুলেটেড ক্লে। সো আমি ফাইন গ্রেইনের জন্য এই দুই ধরনের ক্লে টাইপগুলো পড়বো। তাহলে এগুলো হচ্ছে বেসিক্যালি গঠন। গঠন মানে কি? সয়েলের স্ট্রাকচার। কোর্স গ্রেইনের জন্য হলে বেসিক্যালি দুই ধরনের স্ট্রাকচার দেখতে পাবো, ফাইন গ্রেইনের জন্য হলে দুই ধরনের স্ট্রাকচার দেখতে পাবো।
এই স্লাইডে কি কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? স্যার হ্যাঁ জসিম। হানিকম স্ট্রাকচারটা আরেকবার। হানিকম নিয়ে তো এখনো ডিটেইলস পড়ি নাই। এটা জাস্ট কোর্স গ্রেন সয়েলের একটা টাইপ, একটা সিঙ্গেল গ্রেন, একটা হানিকম। আর ফাইন গ্রেনের সয়েলের টাইপ হচ্ছে কি ডিসপার্স, আর একটা হচ্ছে ফ্লোকুলেটেড। এগুলোর টাইপ আসবে সামনে। এই স্লাইডে কি কারো কোনো সমস্যা আছে? সয়েল স্ট্রাকচার বলতে কি বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা, এবার আসি হানিকম নিয়ে। এখানে বলা আছে, সো হানিকম নিয়ে টেনশন করার কিছু নাই। কোর্স গ্রেন সয়েল, কোর্স গ্রেন মানে যেগুলো বলেছিলাম যে মোটা দানা, দুই ধরনের স্ট্রাকচার দেখেছিলাম, একটা হচ্ছে সিঙ্গেল গ্রেনের জন্য আর একটা হচ্ছে হানিকম্বের জন্য। তাহলে সিঙ্গেল গ্রেন কি? কোহেশনলেস সয়েল। সিঙ্গেল গ্রেন যেগুলো আছে এদের মধ্যে কোহেশন নাই, অর্থাৎ এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স নাই, অ্যাজ গ্রাভেল এন্ড স্যান্ড। তাহলে যে গ্রাভেল গুলো আমরা দেখি, যে স্যান্ড গুলো দেখি, অর্থাৎ চিনি বালু, এগুলোর মধ্যে কোহেশন খুব মানে নাই বললেই চলে। আর কম্প্রেসড অফ বাল্কি গ্রেনস ইন হুইচ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স আর মোর প্রিডমিনেন্ট দেন দ্য সারফেস ফোর্স। এদের মধ্যে কোনো কোহেশন নাই বলে এদের মধ্যে কি নাই, কোনো সারফেস ফোর্স নাই, অর্থাৎ এদের সারফেস একে অপরের উপর টানে না। এদের মধ্যে বেসিক্যালি কাজ করে কোনটা? গ্র্যাভিটেশনাল ফোর্সটাই। ঠিক আছে, আমরা উপর থেকে বাড়ি ছেড়ে দিলে এটা পড়ে যাচ্ছে না নিচে। সো বেসিক্যালি এখানে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটাই বিলং করবে, কোনো সারফেস ফোর্স নাই, এদের মধ্যে কোনো কোহেশন নাই। এজন্য এগুলোকে বলা হয় সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার। এর এক একটা গ্রেন এক এক আলাদা আলাদা ভাবে কাজ করতেছে, তাহলে এটা কি সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার। এখন আসি কি হানিকম স্ট্রাকচার। ঠিক আছে, হানিকম স্ট্রাকচার এটা হচ্ছে কি কোর্স গ্রেনের আরেকটা টাইপ। honeycomb structure, particle to particle contact that bridge over large void in the soil mass. এখানে বলা হচ্ছে একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের সাপেক্ষে ব্রিজ তৈরি করে, মানে এরা একে অপরের সাথে কানেক্টেড। এরা একে অপরের সাথে কানেক্টেড, দেখতে অনেকটা কি মধুচাকের মতো। ঠিক আছে, এই জন্য এটাকে হানিকম বলা হচ্ছে। পার্টিকেল টু পার্টিকেল কানেক্ট দ্যাট ব্রিজেস ওভার লার্জ ভয়েড ইন দ্য সয়েল মাস। এরা একটা ব্রিজ তৈরি করবে যেখানে ভয়েড থাকবে। ঠিক আছে, সো এরা অপরের সাথে কানেক্টেড, কিন্তু এরা কানেক্টেড না। সো কোর্স গ্রেন সয়েলের মধ্যে দুইটা টাইপ পাইছি, তাহলে একটা হচ্ছে সিঙ্গেল গ্রেন যাদের কোহেশন নাই, আর এদের মোটামুটি কোহেশন আছে। আর কোনো কোশ্চেন আছে? স্যার সিঙ্গেল গ্রেনটা আরেকবার একটু বলুন। আচ্ছা, সিঙ্গেল গ্রেন মানে এখানে যে পার্টিকেল গুলো আছে এদের মধ্যে নিজেদের কোনো কি নাই, একে অপরের সাপেক্ষে কোনো আকর্ষণ বল নাই, সেই জন্য এদেরকে বলা হচ্ছে কোহেশনলেস। আর কোহেশনলেস, তাহলে কোহেসিভ সয়েল কারা? কোহেসিভ সয়েল কারা বলতে পারবেন? ক্লে স্যার। হ্যাঁ, ক্লে কে বলা হয় কোহেসিভ। আর হচ্ছে কি কোর্স যে স্যান্ড গুলো আছে, কোর্স স্যান্ড কে বলা হয় কোহেশনলেস। এই যে সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার যেগুলো, এরা হচ্ছে কোহেশনলেস, কারণ এদের মধ্যে কোনো আকর্ষণ বল নাই। এদের মধ্যে বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্সটাই কাজ করে, আর কোনো ফোর্স নাই, এই জন্য এদেরকে বলা হচ্ছে সিঙ্গেল গ্রেন। এখন ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এখন কোর্স শিখছি, এরপরে কি আসবে? ফাইন গ্রেন। হ্যাঁ, এরপরে ফাইন গ্রেন আসবে। তাহলে সয়েল স্ট্রাকচার ফর ক্লে মানে ফাইন গ্রেন আর কি। ঠিক আছে, আচ্ছা ফাইন গ্রেনের মধ্যে কি কি ছিল? ডিসপার্স ক্লে ছিল, আর একটা হচ্ছে ফ্লোকুলেটেড ক্লে ছিল। ডিসপার্স ক্লে কি? যে ক্লের মধ্যে কোনো শিয়ার স্ট্রেন নাই। শিয়ার স্ট্রেন মানে নিজেদের মধ্যে কোনো শিয়ার স্ট্রেন নাই। ঠিক আছে, হাই কম্প্রেসিবিলিটি এন্ড লো পারমিয়াবিলিটি। ঠিক আছে, এখানে দেখা গেছে কি মোটামুটি পানির পরিমাণ বেশি, এজন্য এখানে এতে পারমিয়াবিলিটি লো। লো মানে এখানে পানি ইজিলি পাস করতে পারে না। ঠিক আছে, কারণ এখানের মধ্যে অলরেডি পানি আছে, এবং পানি আছে বলে এদের নিজেদের মধ্যে এত আকর্ষণ বল কম, এর লো শিয়ার স্ট্রেন এবং হাই কম্প্রেসিবিলিটি। এটাকে খুব ইজিলি কম্প্রেস করা যাচ্ছে এই জায়গাটাকে, এই ক্লে পার্টিকেলকে, এজন্য এদেরকে বলা হয় ডিসপার্স ক্লে। আমি আর একটু উদাহরণ দিই। দেখা গেছে যে ওই কোন একটা মানে বর্ষাকালে কোন একটা মানে খালে বিলে যখন আমি হাঁটি, দেখা গেছে কাদাগুলো কি পানি ভরপুর হয়ে যায়। তো ওই ধরনের কাদাকে বলা হচ্ছে ডিসপার্স ক্লে। ওখানে প্রচুর পরিমাণে পানি আছে ক্লে গুলোতে, যার কারণে সেগুলোকে ইজিলি কম্প্রেস করা যাচ্ছে, এবং তাদের মধ্যে শিয়ার স্ট্রেন কিন্তু খুবই কম। ঠিক আছে, শিয়ার স্ট্রেন বেশি কাটতে হলে কোর্স স্যান্ডের, আমরা যে এর আগে টাইপ করছি কিন্তু বাঁকানো যায়। এদের মধ্যে কোহেশন না থাকলে এগুলো তৈরি আছে টুগেদার when এক মানে একটা পার্টিকেল ফোর্স আছে, মানে একটা ক্লেশ বলে কি তারা বলা হচ্ছে ফ্লো ক্লে, এগুলোর মধ্যে কোনো কি নাই, কোনো আকর্ষণ মধ্যে এটা চাইতে। Quick clay is also known as ladder clay and Champlain sea clay. দুই ধরনের নাম আছে এদের। ঠিক আছে, যারা কুইক ক্লে, ladder clay অথবা Champlain sea clay is a unique form of highly sensitive marine clay. এরা হচ্ছে মেরিন ক্লে কিছু ইউনিক ফর্ম। কারা? কুইক ক্লে।
with the tendency to change from a relatively stiff condition to a liquid mass when it is disturbed. So বলা হচ্ছে এদের মানে চেঞ্জ এদের চেঞ্জটা খুব র্যাপিডলি হয়। এরা স্টিফ কন্ডিশন থেকে হঠাৎ করে কি হয়, চেঞ্জ ফ্রম এ রিলেটিভলি স্টিফ কন্ডিশন টু এ লিকুইড মাস when it is disturbed. যখন আমি কোনো একটা ক্লে পার্টিকেল, যখন কোনো একটা ক্লে আমি একটা স্যাম্পলকে ডিস্টার্ব করব, অর্থাৎ এটার মধ্যে আমি কি পানি মিক্স করলাম, পানি মিক্স করার পর এটা হঠাৎ করে, এটা আগে ছিল স্টিফ কন্ডিশন থেকে এটা আবার এটা কি লিকুইড আকারে চলে আসছে, লিকুইড মাস আকারে চলে আসছে, তখন সেটাকে বলা হয় কুইক ক্লে। আনডিস্টার্বড কুইক ক্লে resembles a water saturated gel. সে যেগুলা আনডিস্টার্ব, যেগুলা এখানে ডিস্টার্ব করা হয়নি, এদের মধ্যে কিছু স্যাচুরেটেড ওয়াটার জেল থাকে, ঠিক আছে। when a mass of quick clay undergoes significant stress, যখন কুইক ক্লে এর উপর স্ট্রেস যায়, স্ট্রেস মানে কি, মনে করেন যে আমার একটা রাস্তা বানালাম, রাস্তার নিচে আছে কিছু ক্লে, ঠিক আছে, কিছু কুইক ক্লে থেকে গেছে, এখন উপর দিয়ে যখন গাড়ি চলাচল করবে কুইক ক্লে এর উপর কি হবে, একটা স্ট্রেস যাবে। however it instantly turns into flowing ooze. এরা হঠাৎ করে ফ্লোয়িং ওজ হিসেবে মানে টার্ন করবে, কুইক ক্লে গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ সংক্ষেপে যদি বলতে চাই যে ক্লে গুলা র্যাপিডলি তাদের অবস্থাটা চেঞ্জ করে ফেলতেছে, তাদের মধ্যে স্ট্রেস আসার কারণে তাদেরকে বলা হচ্ছে কুইক ক্লে। যেমন মেরিন ক্লে অথবা লেডা ক্লে অথবা ক্যাম্পলেন সি ক্লে, এরা কি, এরা হচ্ছে খুবই ভয়ানক, এরা তাদের নিজেদের অবস্থান খুবই তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলে, ঠিক আছে। সো এটা হচ্ছে এক ধরনের ক্লে টাইপ, কুইক ক্লে। এখন আমি স্যান্ড ভার্সেস ক্লে পড়বো, ঠিক আছে, যেটা হচ্ছে আজকের ক্লাসের লাস্ট স্লাইড। ক্লে ভার্সেস স্যান্ড, আমাকে জাস্ট টার্মগুলো একটু মনে রাখতে হবে। আমি যদি এখানে প্রথম যে লাইনগুলো আছে এই প্যারাটা শিখতে পারি, আমার এগুলো শেখা কোনো ব্যাপারই না। So particle size, structure shape, surface charge, specific charge, interactive force, plasticity, এই নামগুলো মনে রাখবো। ক্লে এবং স্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা, এদের সাইজ কেমন, এত থেকে এত, তা ঠিক আছে। তাহলে সাইজ হচ্ছে গেছে যেটা হচ্ছে কি 0.005 থেকে ছোট হবে, ঠিক আছে, অথবা 0.002 চাইতে ছোট হবে, আর যেগুলো 0.075 এর বড় হবে সেগুলো হচ্ছে স্যান্ড। তাহলে ক্লে এবং স্যান্ডকে আমি ডিফাইন করতে পারি তাদের পার্টিকেল সাইজ দ্বারা। স্ট্রাকচার শেপ, এরা হচ্ছে কি ফ্ল্যাট, স্ট্রাকচারটা ফ্ল্যাট, এরা ক্রাইস্টাল হতে পারে অথবা অ্যাঙ্গুলার অথবা রাউন্ড হতে পারে। স্যান্ড, এই যে চার্জ হচ্ছে নেগেটিভ, মাঝে মধ্যে এরা পজিটিভ এজও থাকতে পারে, এদের মধ্যে কিছুই নাই, ঠিক আছে, স্যান্ডের মধ্যে পজিটিভ নেগেটিভ কিছুই নেই। স্পেসিফিক চার্জ হচ্ছে এদের বড়, এদের হচ্ছে ছোট। ইন্টারেক্টিভ ফোর্স, এটা খুবই স্ট্রং, এটা হচ্ছে নেগলিজিবল। প্লাস্টিসিটি, এরা হচ্ছে প্লাস্টিক আর এরা হচ্ছে নন প্লাস্টিক। শেয়ার রেজিস্ট্যান্স, এরা কোহেশন, এরা হচ্ছে ফ্রিকশন, স্যান্ডে ফ্রিকশন কাজ করবে আর ক্লেতে কোহেশন কাজ করবে। ভলিউম চেঞ্জ, এরা হচ্ছে লার্জ, এদের ভলিউম চেঞ্জ হবে বেশি কিন্তু টাইমের উপর ডিপেন্ড করে, আর এদের ভলিউম চেঞ্জ হবে খুবই কম। স্যান্ড কিন্তু হঠাৎ করে তাদের ভলিউম চেঞ্জ করে না, এবং যেটা চেঞ্জ করবে সেটা ইনস্ট্যান্টেনিয়াস, অর্থাৎ খুব ইনস্ট্যান্টলি করে, ঠিক আছে। এটা টাইম অনেক ধরে টাইম যাবে তারপর ভলিউম চেঞ্জ হবে এরকম না, কিন্তু ক্লে গুলো কিরকম দীর্ঘ একটা সময় পর তাদের কি ভলিউমটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। সো এটা হচ্ছে মোটামুটি স্যান্ড এবং ক্লের পার্থক্য। জাস্ট আমি এই টার্মগুলো মনে রাখতে পারলে এগুলোর সাপেক্ষে এগুলোর আনসার দিতে পারবো। এখানে কিছু যে প্রেজেন্টেশন হবে ওইখানে সবাই খাতায় এগুলো লিখে নিয়ে আসবেন, আমি সবার খাতায় একে একে কি করব চেক করব এই কোশ্চেন গুলা। সামনে আরো দুইটা কোশ্চেন আসবে যেগুলো আমরা লেকচার 3 তে দিই নাই। why are the clay surface charge negative, মানে ক্লে সারফেসে চার্জগুলো কেন নেগেটিভ, জাস্ট ফিগারটা একে দেখা দিবেন যে এদের চারপাশে স্লিকার গঠন আছে, তো স্লিকার গঠন মানে কি O2 মাইনাস, তো এই জন্য এটা কি নেগেটিভ চার্জ, অথবা ওই অ্যালুমিনিয়ামটা দেখাবে OH মাইনাস হিসেবে আছে, যার কারণে ক্লে গুলো নেগেটিভ, ঠিক আছে, ক্লে সারফেস গুলো নেগেটিভ। what is the importance of absorbed water layer around the clay surface, ক্লে সারফেসের চারপাশে ওয়াটার লেয়ার থাকলে, ঠিক আছে, অ্যাবজর্ব হলে এই জিনিসটার তার তাৎপর্য কেমন হয়, এটার ইম্পর্টেন্সটা ব্যাখ্যা করতে হবে। why does the montmorillonite clay swell more than kaolinite clay, কেন করে, এটা তো খুব ইজি, এটা তো পারবেন, কেন এরা বেশি সুয়েল করে এই ক্লে সাপেক্ষে। why do some clay flocculate and some disperse, কেন কিছু কিছু ক্লে তাড়াতাড়ি ফ্লকুলেট হয় এবং কেন কিছু কিছু ডিসপার্স হয়। explain why liquidity index more than 100% mean, is it possible, আচ্ছা এখানে বলা হলো যে Li এর মান কি 100 এর বেশি হতে পারে, এটা আপনাকে Li এর ফর্মুলা থেকে এক্সপ্লেইন করতে হবে, Li ইকুয়াল টু কি ফর্মুলা সেটা লিখতে হবে, এবং সেটা কেন হবে না বা কেন হবে সেটা আপনাকে
এক্সপ্লেন করতে হবে, যদি হয় তখন সিচুয়েশন কি হবে ওই ক্ষেত্রে। এখানে কিছু ডেটা আছে যেটা লেকচার 3 তে আমরা দেখেছি। আচ্ছা, এখানে এই যে ডেটাটা আছে, এখানে এই টার্মটা পড়ানো হয়নি, এটা আপনারা বই পড়ে জেনে সবাই তারপর এটা আনসার দিবেন। লিকুইড লিমিট গুলো দেওয়া আছে, ঠিক আছে। ড্র ফ্লো কার্ভ এন্ড ডিটারমাইন লিকুইড লিমিট ভ্যালু অফ দ্য সয়েল। আমাকে ফ্লো কার্ভটা ড্র করতে হবে। ফ্লো কার্ভটা জাস্ট ওয়াটার কন্টেন্টের সাপেক্ষে, ঠিক আছে, নাম্বার অফ ফ্লো থাকবে, এই দুটার রেসপেক্টে আমি একটা কার্ভ পাবো, সেটাকে বলা হয় ফ্লো কার্ভ। তো ফ্লো কার্ভটা তৈরি করতে হবে এবং সেটা থেকে লিকুইড লিমিট ভ্যালু বের করতে হবে। সো এটা বইয়ে আছে আপনাদের, ঠিক আছে, যেখানে আপনার প্লাস্টিসিটি ইনডেক্স, লিকুইডিটি ইনডেক্স টার্ম গুলো আছে, সেই চ্যাপ্টারেই আছে ফ্লো ইনডেক্স কি, তারপর হচ্ছে কিভাবে লিকুইড লিমিট বের করতে হয় ফ্লো কার্ভ থেকে। তো এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলো ইউজ করে আপনাকে কি কি বানাতে হবে, ফ্লো কার্ভটা বানাতে হবে। এরপর সেখান থেকে দেখে লিকুইড লিমিট ভ্যালু বের করতে হবে। কার্ভ থেকে একটা পয়েন্টে এসে লিকুইড লিমিট ভ্যালুটা বের হবে। আপনি এভাবে সার্কেল করে ভ্যালুটা জাস্ট দেখাই দিবেন, যেটা হচ্ছে গ্রাফ, এখান থেকে এটা পাইলাম। তো এটা বই পড়ে এটা রেডি করে সবাই দেখাবে। এখানে আরো কিছু ফ্লেভারাল প্রবলেম আছে, এগুলোকে কমপ্লিট করতে হবে। আটারবার্গ লিমিট and percent clay friction are obtained from the following soil. For each soil, compare activity and evaluate the severity of swelling potential. তো আপনাকে এদের অ্যাক্টিভিটি গুলো বের করতে হবে। টাইপ সয়েল টাইপ 1 2 3, এদের লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, ফ্র্যাকশন গুলো দেওয়া আছে। এই মানগুলো থেকে দেখে দেখে আপনার স্বেলিং পটেনশিয়াল বের করতে হবে, মানে কোন টাইপের ক্লে স্বেলিং কেমন করবে, ঠিক আছে, এটা বেশি করবে না এটা কম করবে না এটা বেশি করবে, তিনটা ক্যাটাগরিতে কম্পেয়ার করে তারপর আপনাকে বলতে হবে। সেটা একটা প্রবলেম। তো মোটামুটি এগুলো কি পারা যাবে? জি স্যার। সো স্লাইডের বাইরেও আমাকে বই পড়তে হবে। বই অনেক টার্ম থাকে যেগুলো ক্লাসে অনেক সময় কন্টেন্ট কভার করা হয় না। তো লেকচার 3 তে মনে হলো যে এই কন্টেন্ট গুলো আসেনি, তো আমি এই জন্য এগুলো লেকচার 4 এর সাথে অ্যাড করে দিছি। তো সবাই প্রেজেন্টেশন পাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নেন। যারা ক্লাসে ওই নেটওয়ার্ক ইস্যুতে বুঝেন নাই বা যারা কনসেন্ট্রেট করতে পারেন নাই, ভিডিওগুলো বারবার স্টাডি করবেন। কন্টেন্ট গুলো খুবই সহজ, জাস্ট শুধু কি আমার পড়ার সময় আমি জাস্ট খাতায় একটু ড্র করে ফেলবো। খাতার যদি আমি ড্র করে করে এই টার্ম গুলো মনে রাখতে চাই তাহলে এগুলো দেখবেন যে অনেকদিন মনে থাকবে। আর যদি শুধু এমনি মুখস্থ করে ফেলতে চাই তাহলে কিন্তু এক সপ্তাহ বেশি মনেও থাকবে না। সো যখন যে কন্টেন্টটা সামনে আসবে পজ করে করে ওই জায়গাটা লিখে সুন্দর করে খাতায় ড্র করে ফেলবে। সো অনেকদিন মনে থাকবে এভাবে। তারপর হচ্ছে এই যে টার্ম গুলো আজকে হচ্ছে অজানা ছিল, অ্যাসাইনমেন্ট আকারে দিচ্ছি সবাইকে, এগুলা বই পড়বেন, বই পড়ে বের করবেন, বই থেকে রিডিং করে পড়ে, ঠিক আছে। সো শুধু স্লাইড পড়লে কাজ হবে না, স্লাইডের পাশাপাশি বইটাও হচ্ছে আমাকে পড়তে হবে। সো নেক্সট ক্লাসের জন্য শুভকামনা। কারো কি কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? সবাই পারবো তো না নেক্সট ক্লাসে? স্যার নেক্সট ক্লাসে কি স্যার প্রেজেন্টেশন? হ্যাঁ, প্রেজেন্টেশন দিতেই হবে, এটা তো একটা অংশ ক্লাসের। আর একটা কথা বলে দিই, এখানে আমাদের স্লাইড যেহেতু অনেক বেশি, আমাদের এই 8টা গ্রুপ, তাই না? জি স্যার।